আমার নাম জাকির। আমি একজন ব্যাচেলর, বয়স প্রায় 33। ঢাকায় একা থাকি, পরিবার বলতে কেউ নেই। এক সৎ ভাই আছে, গ্রামে থাকে, কিন্তু তার সাথে আমার কোনো যোগাযোগ নেই। গ্রাম ছেড়ে শহরে পাড়ি জমিয়েছিলাম 16 বছর আগে। পড়াশোনায় মোটামুটি ভালো ছিলাম, তাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে মাস্টার্স করার পর চাকরি পেতে সময় লাগেনি। আমার জীবনটা রোবটিক, কোনো ধরনের বিনোদন আমাকে টানে না। কাজ, ঘুম, খাওয়া দাওয়া, এই তো। স্যার দাঁড়ান দাঁড়ান, ঝাউটা শেষ করতে দেন। কিছুদিন পরে তো দেখবে আপনি গেট খুলে আগেই চলে আসছেন। যেহেতু বাহ্যিক কোনো কিছুর প্রতি আমার আকর্ষণ নেই, তাই সম্পূর্ণ মনোযোগটা কাজেই থাকে, যে কারণে কলিগদের খুব একটা পছন্দের পাত্র না হলেও অফিস কর্তৃপক্ষের সবচেয়ে পছন্দের পাত্র আমি। দেখছেন, চামচাটা নিশ্চয় আরেকবার প্রমোশন হবে। ঠিক। জাকির ভাই চলেন। তুই যাবো? আমাদের আলমগীর ভাই তো মেয়ে হয়েছে, আপনি জানেন না? না। ওই মেয়ে হওয়ার খুশিতে আজকে লাঞ্চ হচ্ছে আলমগীরের পক্ষ থেকে, চলেন। ভাই আমি তো লাঞ্চ অর্ডার করে দিয়েছি। আরে নান্নার বিরিয়ানি খাওয়াবে, চলেন তো চলেন। ঠিক আছে, আপনারা যান, আমি যাব। আপনি পারেনও ভাই। ভাই আসেন চলেন। আমার কোনো বাহ্যিক আকর্ষণ নেই, কথাটা কিঞ্চিত ভুল। আকর্ষণ আমার আছে, সেটা নারীর প্রতি। এখন এটা সারা জীবন একা থাকার ফলেই, নাকি আশেপাশের মানুষের কাপল জীবনের সুখ দেখেই, নাকি অন্য কোনো কারণে, তা স্পষ্ট না। তবে নারীর প্রতি যে একটা দুর্বলতা আমার আছে, সেটা আমি খুব ভালো করেই বুঝি। আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, কিন্তু এতে আমি কিছুই লিখি না। কোনো স্ট্যাটাস বা কমেন্টস আমি কাউকে কিছু বলি না বা কাউকে বিরক্ত করি না, শুধু দেখি। হয়তো আমার অবচেতন মন একা থাকতে চায় না, নারী সঙ্গ চায়। কি অবস্থা জাকির ভাই, ঘুমাচ্ছিলেন? না, ঘুমাচ্ছিলাম না। কোনো দরকার ছিল? দরকার ছাড়া কি এমনিতে আমি আপনার কাছে আসতে পারি না? আমি আপনার নিস্তারাতেই থাকি। আমরা দুজনে কিন্তু ব্যাচেলার, অথচ দেখেন সেই অনুযায়ী আমাদের কিন্তু তেমন দেখা সাক্ষাৎই হয় না। কই মাঝে মাঝেই তো তুমি আসো। শুনেন জাকির ভাই, মানুষ এমন একটা প্রাণী যে কখনো একা বাঁচতে পারে না। আপনি জান্নাতের কথাই ধরেন, কি নাই জান্নাত, তাও আল্লাহ তাআলা জান্নাতে আমাদের সবার জন্য হুরপুরির ব্যবস্থা করছে। ভিতরে আসো। থাক ভাই, আপনাকে আর ফর্মালিটি করতে হবে না আমার সাথে। শুনেন, আগামীকাল বাসায় এসে আপনি আর রান্না বান্না করতে যান না। কেন? কালকে রাতের খাওয়া আপনার ছোট ভাইয়ের নামে। কেন? কালকে আমার জন্মদিন আর কি। আচ্ছা, তাহলে তো বিশেষ একটা দিন। এই বিশেষ দিনে আপনি আপনার ছোট ভাইয়ের সাথে তার বাসায় খাবেন। গেলাম ভাই। ভাই দোয়া নিয়ে আসেন, গিফটের দরকার নাই। হাসিব ভালো ছেলে, কিন্তু কথা বেশি বলে। তাকে কিছু জিজ্ঞেস না করলেও আগ বাড়িয়ে হাজারটা তথ্য দেয়। আবার আমার সম্পর্কে অনেক কিছু জানতে চায়। এজন্য ওকে আমার খুব বিরক্ত লাগে, কারণ ছোটবেলা থেকে আমার একা থাকার অভ্যেস। আমি যেখানে একটা বিয়ে করতে পারি নাই, সেখানে আমার বাবা করেছিলেন 2টো বিয়ে। আমার মা চলে যাবার পর দ্বিতীয় বিয়ে করতে আমার বাবা সময় নিয়েছিলেন 6 দিন। চলে যাও বলতে অবশ্য আমি মারা যাও বোঝাচ্ছি না। জাকির, জাকির এদিকে আয়। কিরা মনে কর মাথাটা কি ঠিক আছে? কার জাল তুই কার উপর দিয়ে মিটাস? হ্যাঁ, সারাদিন তো মামাগির লগে থাকতি, মা লাগির লগে থাইকা থাইকা তো তার আটকাইতে পারলি না। এখন কি এটি কয়ে লাভ আছে? ঠেকাইতে তো পারলি না, আর এখন মরদগিরি দেখাস না। আমার মরদগিরি বুঝাই দইব? 7 দিনের মধ্যে তোমাকে সবারে বুঝাইতেছে আমি কি মরদ। জাকির ভাই, বয়স তো কম হইলো না, বিয়ে শাদী করবেন না? বিয়ে কিন্তু একটা অপরিহার্য বিষয় ভাই। তুমিও তো বিয়ে করো নাই। এটা কি বললেন ভাই? বাপের দয়ায় ঢাকা শহরে খায়া পড়া টিক্কা আছে, আমার একে বিয়ে করুন। আমি আর আপনি এক জিনিস না ভাই। হাসিবকে আমার বিরক্ত লাগলেও ওর বিয়ে নিয়ে জোরাজুরি করা ব্যাপারটা আমার বিরক্ত লাগে না, বরঞ্চ এই বিষয়ে আলোচনা আমার ভালোই লাগে। এই সেনজি, এই মামা, আপনি কি কোনো বিপদে পড়েছেন? সমস্যা নাই, বলতে পারেন। শুনুন, আপনি কি আমাকে কিছু খাবার কিনে দিতে পারবেন? চলুন। সরি, আমি আসলে ক্ষুধা সহ্য করতে পারি না। শেষ খেয়েছিলাম গতকালকে বিকেলে। সমস্যা নাই, আপনি খান। আপনি ওখানে এভাবে দাঁড়িয়েছিলেন কেন? যাওয়ার কোনো জায়গা নেই তাই। মানে? আমার নাম মিতা, লাকসামে থাকি আমার চাচার কাছে। বাবা মা ছোটবেলায় মারা গেছে। অন্যজনের সন্তানদেরকে কেউ কখনো নিজেদের ভাবতে পারে না। সবার কাছে আমি একটা আলাদা বোঝা ছিলাম। মা যত তাড়াতাড়ি সম্ভব আমাকে যেন ঝেড়ে ফেলা যায়। তাই চাচা বাবার বয়সী একটা লোকের সাথে আমার বিয়ে ঠিক করে।
স্বাভাবিকভাবে সে বিয়েতে আমার মত থাকে না। নিজের জীবনের ধ্বংসটা চোখের সামনে দেখতে পাচ্ছিলাম, তাই পালালাম। এক বান্ধবীর বড় বোনের বাসা আছে, ওনার ভরসাতেই এসেছিল, কিন্তু কোনোভাবে ওনার বাসায় থাকারও ব্যবস্থা করতে পারিনি। তারপর তারপর আর কি, যাওয়ার কোনো জায়গা নেই, হাতে কোনো টাকা নেই। আপনি যদি আসলে, আমি তো ব্যাচেলর, কিভাবে আপনাকে হেল্প করবো বুঝতে পারছি না। আসলে আমার এখন দরকার একটা থাকার জায়গা, কিন্তু আপনাকেও বা কিভাবে বলি, আমি আসলে আপনার কোনো ঝামেলা বাড়াতে চাই না। আমার মনে হচ্ছে কি, আপনাকে যদি আমি রেখে যাই তাহলে আমি আরো বেশি ঝামেলায় পড়বো। মানে কিন্তু ভয়ের কিছু নাই, কোনো সমস্যা হবে না। ছি ছি, আমি এসব মোটেও ভাবছি না। আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, আসলে থাকার কোনো ব্যবস্থা হলেই আমি চলে যাব। জাকির ভাই, ভাই করছেন কি? ভাবি, সালাম আলাইকুম ভাবি। আপনি হাসিব, তুমি যা ভাবতেছো তা না। ভাই, হাজার নিয়ে আছে। ভাই তুমি না আসলে, আচ্ছা এখন না বুঝাই, তুমি থাকো, আমি আসবো। হ্যাঁ সরি, আসেন আসেন। মশার কয়েল জ্বালিয়ে দিয়েছে, রাতে আবার মশার উৎপাদ একটু বেশি। আমি নিচেই থাকবো, আপনার কিছু প্রয়োজন হলে নক করবেন। আপনাকে বোধহয় অনেক বেশি বিপদে ফেলে দিলাম। সে কখন থেকে এক কথাই বলছেন। আমি এমনিতে একটু লাজুক মানুষ, আর লজ্জা দিচ্ছেন। আপনি লাজু? হ্যাঁ, মেয়েদের সাথে একটু বেশি লাজুক। এই প্রথম আপনার সাথেই একটু বেশি কথা হচ্ছে। আচ্ছা আমি যাই। ভাই, ও ভাই, হুম। তাহলে এখন প্ল্যান কি ভাই? প্ল্যান আর কি, দেখি কি হয়। তারা এখানেই রাখবেন? তাছাড়া আর কোনো উপায় আছে? আচ্ছা, আমি যদি রাতে তোমার এখানে থাকি, তোমার খুব সমস্যা হবে? এতদিন এই চিনছেন আমার ভাই, থাকেন যতদিন ইচ্ছা, কোনো সমস্যা নেই। তবে ভাই, চেহারা ছবি কিন্তু খারাপ না, দুজনকে একসাথে মানাবে ভালো। কিন্তু তুমি না আসলে, চালায় যান ভাই, চালায় যান। ফ্রেশ হয়েছেন? হ্যাঁ। বসুন। আপনি কেন কষ্ট করতে গেলেন? আমি হোটেল থেকে নিয়ে আসতাম। আর কোথায় এত কিছু, থাকলে একটা ডিম ভেজে দিতাম। সেদিনের আগে আমি জানতাম না এত মিষ্টি করে কোনো মানুষ হাসতে পারে। এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হচ্ছিল আমার ভেতর। এই অনুভূতির সাথে আমি পরিচিত নই। আজকের দিনটা কেন জানি অন্য সব দিন থেকে আলাদা মনে হচ্ছে। সবকিছু কেমন যেন মুগ্ধতা ছড়াচ্ছে। অবশ্য সবচেয়ে বেশি মুগ্ধতা ছড়াচ্ছে আমার হাতে থাকা লাঞ্চ বক্সটি। দেখতে দেখতে সপ্তাহ পার হয়ে গেল। মিতা প্রতিদিন বেশ কিছু নম্বরে ফোন করে, তবে কোনো কাজ হয় না। সে কোনোভাবেই থাকার একটা জায়গা ব্যবস্থা করতে পারে না। মিতা আমার ঘর গুছিয়ে রাখার দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছে। সত্যি কথা বলতে আমার মনে হয় আমি এই মেয়ের প্রেমে পড়ে গিয়েছি। প্রেম কি সেটা আমি জানি না, তবে এই মেয়েটাকে আমার ভালো লাগছে। তার সাথে কথা বলতে ভালো লাগছে, তার কথা শুনতে ভালো লাগছে। অফিস থেকে বাড়ি জলদি ফিরতে মন যাচ্ছে। এই কি যথেষ্ট নয় এটা দাবি করতে যে আমি প্রেমে পড়েছি? কোন বিষয় বলতেছি আপনারা কি কিছুই বুঝতে পারতেছেন না? না, আজকে কয়েকদিন ধরে আমার বাসায় একটা মায়া ছেলে লয়ে আইছেন। কথাটা আমার মুখ থেকে বলতে গেলাম, সি 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 সি। আসলে ব্যাপারটা যেরকম ভাবতেছেন সেরকম না। সেরকম না মানে? মেয়েটা কে? মেয়েটা আমার কিছু হয় না। কিছু হয় না মানে? আমার বোন হয়। আপনার বোন হয় তাহলে ওর ঘরে থাকে কেন? চাচা, আমার খালাতো বোন হয়। শোনেন, আপনার খালাতো বোন রে যত তাড়াতাড়ি সম্ভব গ্রামে রেখে আসেন। যত সব কি আবল তাবল বললাম? আরে ওর কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য মাথায় জেরা সেবুটি বলে দিয়েছিলেন। এখন আপনি কি করবেন? বুঝতেছি না। মেয়েটাকে আপনার কেমন লাগে? মানে আরে ভাই, পাত্রী হিসেবে মেয়েটাকে আপনার কেমন লাগে? বিয়ে করার জন্য বউ খুঁজতেছিলেন না? এটা তো মেয়েই ভাই, ওকে বিয়ে করে ফেললেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। সে একটা গার্জিয়ান পেল, আপনি পেলেন একজন সঙ্গী। এছাড়া বাড়িওয়ালার ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে। সে কি রাজি হবে? ভাই, আমি একজন অভিনেতা, মানুষের চোখ দেখলে বুঝি। আমি অসহায়, যাওয়ার কোনো জায়গা নেই, এর জন্য আমাকে বিয়ে করে আমার উপর দয়া দেখাতে চাচ্ছেন? না না, তেমন কিছু না। আপনি, তাহলে সঠিকটা কি? আপনি কি বা জানান আমার সম্পর্কে? আপনাকে প্রথম দেখাতে অনেক পছন্দ হয়েছে। আপনার সাথে যখন কথা হলো, আপনাকে আরো জানলাম, তখন বুঝলাম আপনি আলাদা। আপনার মনটা অনেক পরিষ্কার। আপনি একটা আস্ত বোকা। আশ্বিন মাসের 3 তারিখ মিতার সাথে আমার বিয়ে হয়। বাসায় কাজে ডেকে ছিমছাম বিয়ে। আসিবার বাড়িওয়ালা আমার বিয়ের 2 সাক্ষী। বিয়েতে মিতা গাঢ় লাল রঙের একটা শাড়ি পরেছে, আর আমি নীল রঙের পাঞ্জাবি। মিতাকে বিয়ে করার পর আমার নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হতে লাগলো। কিন্তু দুর্ভাগ্যবশত আমার এই সুখ বেশিক্ষণ স্থায়ী হলো না। হাসি
আসিফ মিতার সাথে এমন মাখামাখি করছে কেন? জাকির ভাই কেমন আছেন? এই তো মুর্শিদ ভাই, ভালো। কিন্তু আপনি কিন্তু কাজটা ঠিক করলেন না ভাই। আরে ভাই, বিয়ে শাদী করলে মানুষের একটু দাওয়াত টাওয়াত দিয়ে খাওয়ায়, আপনি ওই এক মিষ্টি খাওয়ায় পার করে দিলেন। হ্যাঁ দিব ভাই, দাওয়াত দিব। আজ পর্যন্ত আপনার বইয়ের ছবিটা কিন্তু দেখতে পারলাম না। ভাই ওই বিয়েতে আমার এক ছোট ভাই ফটোগ্রাফার ছিল, ছবিগুলো এখনো পাঠায়নি। আরে ভাই, আপনার মোবাইলে যে ছবি আছে সেটাই নাই দেখান। আসলে আমি তো মোবাইলে খুব একটা ছবি তুলি না, এই একটা ছবি আছে তাই। ঠিক মতো বোঝা যাচ্ছে না, তবে যেটুকু বোঝা যাচ্ছে তাতে বুঝলাম ভাবি আমাদের সাক্ষাৎ করি। জাকির ভাই, আপনি একটা কথা বলি, আপনার হচ্ছে রাজকপাল। এরকম ভ্যান্ডা মার্কা একটা চেহারা নেই, আপনি যে কিভাবে এত সুন্দর একটা বউ পাইলেন আমার না মাথায় আসতেছে না। আপনি তাহলে কাজ করেন, আমি আসি। আপনার হচ্ছে রাজকপাল। এরকম ভ্যান্ডা মার্কা একটা চেহারা নেই, আপনি যে কিভাবে এত সুন্দর একটা বউ পাইলেন। কি আপনি হাসেন কেন? হাসলে তো সেই লাগে, হাসে কেমনি? হাইসা লাভ নাই। আরে ভাই আসেন আসেন, আর বললেন না ভাই, আইছিলাম সামান্য চিনি নিতে, আয়সা দেখি ভাবির চোখে মুখে রাজ্যের ক্লান্তি। তখন দেবর হিসেবে আমার একটা দায়িত্ব আছে না, দিলাম একটা পর একটা সেরা পারফরমেন্স, এরপর ফুটসায় হাসি। হাসিফ ভাই কিন্তু খুব ভালো অভিনেতা। একটু আগে আমাকে দিলদারের অভিনয় করে দেখাচ্ছিল, আমি তো হাসতে হাসতে শেষ। যদি প্রডিউসাররা একটু আপনার মতো চিন্তা করতো, তাহলে আমার অ্যাক্টিং ক্যারিয়ারটা আজকে কোথায় উঠে যেত। যাই হোক, আমার চিনিটা দাও ভাবি, আমি গেলাম। কি হলো, ব্যাগটা দাও। কি এভাবে তাকায় আছো কেন? আমার না এখন বিশ্বাস হচ্ছে আমার কপালে এত সুন্দর বউ জুটবে। হাদারা। কি? আরে বাবা, দুষ্টুমি করলাম তোমার সাথে। মিতা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি বলো আমাকে তুমি ছেড়ে যাবে না? আবার আজে বাজে কথা। তুমি বলো কখনো ছেড়ে যাবে না? আস্তে, উফ, ছাড়ো তো। আমি তোমাকে অনেক ভালো রাখার চেষ্টা করবো, বলো তুমি আমাকে ছেড়ে যাবে না? ছাড়ো তো, বলো, ব্যথা পাচ্ছি। বলো আমাকে ছেড়ে যাবো না, বলো। হ্যাঁ যাবো। উফ, কি যে শুরু করছে। হ্যালো, মিতা কি করছো? কিছু না, আগেও একবার কল করেছিলাম, ধরলে না যে? আমি রান্নাঘরে রান্না করছিলাম। বাসায় কেউ আছে নাকি? হ্যাঁ, হাসিফ ভাই এসেছে, রান্না করছে আমার সাথে। আচ্ছা আচ্ছা, পরে কথা বলছি, রান্না চুলায়। হ্যাঁ বলো। আসিফ কি এখনো বাসায়? না, হাসিফ ভাই তো একটু আগেই চলে গিয়েছে। কেন? না, কিছু না। মিতা শোনো, অফিসের কিছু কাজে আজকে আমি এক কলিগের বাসায় থাকবো। কেন হঠাৎ? ও হঠাৎই কাজ পড়লো। কবে ফিরবে? কাল একবারে অফিস শেষ করে বাসায় ফিরবো। আচ্ছা রাখি। আচ্ছা। আমার মাথায় সন্দেহ নামক যে পোকা ঢুকেছে সেটা পৃথিবীর কোনো কীটনাশক দিয়েই দমন করা সম্ভব না, কিন্তু আমার সন্দেহটা কি অমূলক? আমার মা যেভাবে আমার বাবাকে ছেড়ে চলে গিয়েছিলেন, মিতাও কি একইভাবে আমাকে ছেড়ে চলে যাবে? জাকির ভাই, আপনি এত সকালে? আসিফ, খুব ভালো অভিনয় করো তুমি। সকাল সকাল লজ্জা দিচ্ছেন ভাই। বলো তো কোনটা বেশি কঠিন, মাফ করে দেওয়া নাকি শাস্তি দেওয়া? মানে বুঝলাম না ভাই। মাফ করে দিলে তো আমার যন্ত্রণা কমবে না, দোষী আমার চোখের সামনে সুখে আনন্দে হাঁটবে, আর আমার যন্ত্রণা বাড়বে। তাই শাস্তি দিতে হবে, একদম উপযুক্ত শাস্তি। জাকির ভাই, আপনার কথার আগা মাথা আমি কিছু বুঝতেছি না। ইঁদুর ঢুকছে। ইঁদুর ঢুকছে? আর এই কথাটা আপনি এত ঘুরে বেড়াচ্ছেন। বিষ আইনা বাজার থেকে ভালো মতো ছড়া ছিটায় দেন, ঘরের মতো সব সাফ হয়ে যায়। আমার বাসায় হয়েছিল, মারা ফেলেছে সব। থ্যাংক ইউ। আমি অনেক ভেবেছি, মিতার অপরাধের শাস্তি মৃত্যু ছাড়া আর কোনো বিকল্প আমার মাথায় আসেনি। আমার বাবার কাছে যদি সুযোগ থাকতো তাহলে তিনিও মাকে মৃত্যুদণ্ডই দিতেন। লাশ ফেলা হবে খালে। আমার বাসাটা সরু একটা গলিতে, গলি থেকে বের হলেই খাল। গাঁজাখোরদের আড্ডা হয় রাত 11টার পর। কোনো মানুষ এই গলি দিয়ে চলাচল করে না, গাঁজাখোররাও রাত 2টার পর এখানে থাকে না। এই শুনো, হাসিফ ভাই আসছে, কথা বলবে। ভাই আজকে রাতে একটু শুটিং করছে আর কি, আর কালকে ভোরে চলে আসবো। 1000 খানেক টাকা যদি একটু দিতেন আর কি, কালকে দিয়ে দিব। দাঁড়াও। জি ভাই, অনেক ধন্যবাদ ভাই, গেলাম ভাই। সবাইকে বলতে হবে মিতা তার গ্রামের বাড়ি চলে গেছে, নিজের চাচার কাছে।
হাসিব ভাই কিন্তু অনেক মজার মানুষ তাই না? উনি কিন্তু খুব ভালো অভিনয় করে, বেচারা কোনো ডিরেক্টর ওনাকে নাকি সুযোগই দিতে চায় না। আমি বলছি আপনি একদিন অনেক বড় সুপারস্টার হবেন, ঠিক বলছি না? কি হয়েছে তোমার? চা খাচ্ছ না কেন? আর কেমন জানি লাগতেছে। জাকির, অস্থির লাগতেছে আমার। ও আল্লাহ, জাকির কেমন জানি লাগতেছে আমার। জাকির এটা এত ভালো রোড হবে না। জাকির ভাই আসেন, পরিচয় করে দিই। ওর নাম নেহা, আমরা একসাথে থিয়েটার করি। ও কি প্রায় আসে? ওই আসে আর কি ভাই, মাঝে মধ্যে মাঝে মধ্যে আসে। জাকির ভাই পানি নিয়ে আসো ভিতর থেকে, যাও। জাকির ভাই পানি আনো। জাকির সাহেব, আপনার কি আর কিছু বলার আছে? না, আমার কনফেশন শেষ। দেখি ফেলতে দাও তো। এই যে এই ছবিগুলো আমরা হাসিব সাহেবের কাছ থেকে পেয়েছি, দেখেন তো। ছবির এই মেয়েটিই তো আপনার স্ত্রী, রাইট? আমাদের বিয়ের ছবি। আচ্ছা, এটা দেখেন তো একবার, ইনাকে চিনতে পারেন কিনা। তো ওর ছবি আপনাদের কাছে কেন? কিন্তু ইনি আপনার স্ত্রী মিতা নয়, ইনার নাম রেশমা আক্তার, ওনার হাজবেন্ডের নাম মনির হোসেন। মাসখানেক আগে চট্টগ্রামে একজন সরকারি অফিসারকে হত্যা করা হয়েছে, ইনি সেই মনির হোসেন। রেশমা আক্তারের বিরুদ্ধে ওনার হাজবেন্ড মনির হোসেনকে হত্যা করার অভিযোগ রয়েছে। মাসখানেক আগে পুলিশ সেই অভিযোগের সত্যতার প্রমাণ পায়। কিছুদিন আগ পর্যন্ত উনি পুলিশের নজরেই ছিল। অভিযোগের সত্যতা প্রমাণ পাওয়ার পর উনি বেমালুম লাপাত্তা, ওই একেবারে হাওয়ায় মিলিয়ে যাওয়া আর কি, নিখোঁজ। শুনুন জাকির সাহেব, আমরা হাসিব সাহেব আর আপনার বাড়িওয়ালা মকবুল সাহেবের কাছ থেকে জানতে পেরেছি এই রেশমা আক্তার আপনার কাছে মিতা নাম ধারণ করে পরিচয় হয়েছিল। সে চট্টগ্রাম থেকে সমস্ত টাকা পয়সা নিয়ে ঢাকায় চলে আসে যখন সে জানতে পারে তার হাজবেন্ড হত্যার প্রমাণ পুলিশের হাতে চলে গেছে। সে ঢাকায় এসে মিতা নাম ধারণ করে আপনার সাথে পরিচিত হয়, আপনি তাকে বিয়ে করেন, সেও আপনার সাথে সংসার করে। দুর্ভাগ্যজনকভাবে আপনার স্ত্রীর উপর আপনার সন্দেহ হয় এবং আপনি তাকে হত্যা করেন। এখন জাকির সাহেব। হ্যালো ওসি সাহেব, স্যার জাকির ভাই আমার আপন ভাইয়ের মতো। আমি তো কিছুই বুঝতেছি না কিভাবে কি হয়ে গেছে। স্যার আপনার কোনো দরকার হলে আমাকে প্লিজ স্মরণ করেন স্যার, আমি নিজের সাধ্যমতো চেষ্টা করছি। জি। কি রুমাল দিব? আসলে আমি মেথড অ্যাক্টর তো, দৃশ্যের মধ্যে একদম ঢুকে যাই। চোখের পানিটা কিন্তু গ্লিসারিন না, আসল। হইছে, আর অভিনয় করতে হবে না, চল তাড়াতাড়ি। এই বোরকা টোরকা পরে গরম লাগতেছে। মৃত মানুষের এত তারা কিসের? এই শুনো, হাসিব ভাই আসছে, কথা বলবে। ওই জাকির যদি আমাকে বিষ না খাওয়ায় অন্য কোনো ভাবে মারার প্ল্যান করতো, তাহলে কিন্তু তোর প্ল্যান ভেস্তে যেত। তো বড় একটা গেমে ভাগ্য আপনাকে সহায়তা না করলে আপনি কিছুই করতে পারবেন। তোমাকে যদি খাল থেকে উঠাতে আর একটুও দেরি হতো, তাহলে তোমাকে আমি বাঁচাতে পারতাম না। অবশ্য বিষের বিষয়টা আমি ওর মাথায় ঢুকিয়ে দিয়েছিলাম, যেমন দিয়েছিলাম বিয়ের ব্যাপারটা, বিশ্বাসঘাতকতার ব্যাপারটা। স্যান্ডেলের ব্যাপারটার কারণে জাকিরের মনে হয় আমাকে ফুল সন্দেহে খুন করেছে। জুতাটা কেমন লাগে দেখা তো একটু। তাহলে তো পুরো বক্সটাই তোমার। আমি যদি এই মাস্টার প্ল্যান না করতাম তাহলে টাকা এবং তোমাকে কাউকেই পেতাম না। 2 বছর ধরে লং ডিস্টেন্সে তোমার সাথে পরকীয়া, তোমার হাতে চিটাগাঙে তোমার স্বামীকে খুন করা, এই সব কষ্টগুলো বিফলে চলে যেত না। পৃথিবীর চোখে রেশমা আক্তার মৃত, এই
এটা একবার প্রমাণ হলেই কেস অফ, তারপর আর কেউ কিছু করতে পারবে না। কিন্তু এই পুরো প্ল্যানটার জন্য মুরগি যে আমি আমার বাসাতেই পেয়ে যাব, এটা আমি কখনো ভাবিনি। আমি তোকে অনেক ভালোবাসি। আমিও তোকে অসম্ভব ভালোবাসি। জাকির সাহেব, আপনি আমার কথা শুনছেন? এখন একটা প্রশ্ন থেকে গেছে। আপনি আমাদেরকে বলেছেন আপনার স্ত্রীকে হত্যা করে ডোবাতে ফেলেছেন। আমাদের টিম সেই ডোবাতে গিয়ে দেখেছে কোনো লাশ নেই। লাশ গেল কোথায়? লাশ অনাপাত কোনো বিষয় না, আমি খুন করছি। তাও একটা প্রশ্ন থেকে যায়। আপনি যেদিন আপনার স্ত্রীকে খুন করেছেন ঠিক তার পরের দিন আমরা জানতে পেরেছি আপনার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট সম্পূর্ণ শূন্য। আপনার স্ত্রী তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা পয়সা তুলে নেওয়া হয়েছে, ঠিক সেই পরিমাণ টাকা যে পরিমাণ টাকা রেশমা আক্তার চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে এসেছিল। এবং আপনি যেদিন খুন করেছেন বলছেন ঠিক তার পরের দিনে সেই টাকা তোলা হয়েছে। কিভাবে সম্ভব? জাকির সাহেব, আপনার স্ত্রী কি আসলেই মরেছে?